রাতে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে চিৎকার করে উঠেছিলাম। ছেলে দৌড়ে এসে বলল, মা, আমি তোমাকে সব ভয় থেকে রক্ষা করতে চাই, আমার স্ত্রী হয়ে যাও। রাত প্রায় 2টোর দিকে হঠাৎ একটা ভয়ানক স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম আমি একা কোথাও হারিয়ে গেছি, কেউ আমাকে সাহায্য করছে না। ভয়ে চিৎকার করে উঠলাম ঘুমের মধ্যেই। সঙ্গে সঙ্গে ছেলে তার রুম থেকে দৌড়ে এলো। সে আমাকে ধরে বসিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে মা, কোনো খারাপ স্বপ্ন দেখেছ? আমি কাঁপা কাঁপা গলায় স্বপ্নের কথা বললাম। সে আমার মাথায় হাত বুলিয়ে বলল, মা, এটা শুধু স্বপ্ন, আমি তো আছি তোমার পাশে। আমি এখনও ভয়ে কাঁপছিলাম। সে আমাকে পানি এনে দিল এবং বলল, আমি এখানেই থাকি রাতভর, তোমার কোনো ভয় নেই। আমি বললাম, না, তুমি তোমার ঘরে যাও। কিন্তু সে বলল, না মা, তুমি আবার ভয় পেলে কি করবে? সে আমার পাশে বিছানায় বসে আমার হাত ধরে বলল, মা, এই স্বপ্ন দেখে আমি বুঝলাম তুমি কত একা অনুভব করো। আমি চাই সারা জীবন তোমার পাশে থাক, শুধু ছেলে হিসেবে নয়, স্বামী হিসেবে। রাতের নিস্তব্ধতায় তার কথা আরও স্পষ্ট শোনাচ্ছিল। সে আরও বলল, মা, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার স্ত্রী হয়ে গেলে আমি তোমাকে কখনো একা থাকতে দেব না, সব ভয় থেকে রক্ষা করব। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি দাস, আমার বয়স 44 বছর। আমার স্বামীর নাম সুদীপ দাস, বয়স 47 বছর। আমাদের 2 সন্তান, অভিরূপ আর নন্দিনী। অভিরূপ 21 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। নন্দিনী 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। গত কয়েক মাস ধরে আমার স্বপ্নগুলো অদ্ভুত হয়ে উঠেছে। প্রতিদিন রাতে একই রকম ভয়ানক স্বপ্ন দেখি। স্বপ্নে দেখি আমি কোনো অন্ধকার জায়গায় হারিয়ে গেছি। চারদিকে শুধু ছায়া আর কান্নার আওয়াজ। আমার মনে হয় যেন কেউ আমাকে ডাকছে, কিন্তু কে ডাকছে তা বুঝতে পারি না। সুদীপ প্রায়ই বিদেশে থাকে কাজের জন্য। এই বাড়িতে আমি, অভিরূপ আর নন্দিনী 3 জন থাকি। কিন্তু নন্দিনী প্রায়ই বান্ধবীদের বাড়িতে থাকে, তাই বেশিরভাগ সময় অভিরূপ আর আমি একা থাকি। অভিরূপ খুব যত্নশীল ছেলে। আমার যে কোনো সমস্যায় সে প্রথমে এগিয়ে আসে। বিশেষ করে আমি যখন রাতে ভয়ে চিৎকার করে উঠি, সে দৌড়ে এসে আমাকে সামলায়। তার এই আচরণে আমি খুশি হলেও একসময় আমার কাছে মনে হতে লাগল যে সে একটু বেশিই যত্নশীল। একদিন রাতে আমি আবার সেই একই দুঃস্বপ্ন দেখলাম। এবার স্বপ্নে দেখলাম আমার পরনে কোনো কাপড় নেই, আর আমি একটা বিশাল অন্ধকার গুহার মধ্যে দাঁড়িয়ে আছি। গুহার মধ্যে অনেকগুলো চোখ চলচল করছে, আর সেই চোখগুলো আমার দিকে তাকিয়ে থাকছে। আমি দৌড়াতে চেষ্টা করলাম, কিন্তু পা নড়ছে না। হঠাৎ করে কেউ একজন আমার পেছন থেকে আলিঙ্গন করল। আমি ঘুরে দেখার চেষ্টা করলাম কে সেই ব্যক্তি, কিন্তু মুখ দেখতে পেলাম না। শুধু অনুভব করতে পারলাম যে সেই ব্যক্তি আমাকে খুব শক্তভাবে জড়িয়ে ধরেছে, আর আমার কানের কাছে ফিসফিস করে বলছে, তুমি আমার, শুধু আমার। এই স্বপ্ন দেখে আমি চিৎকার করে জেগে উঠলাম। আমার সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। অভিরূপ আবার দৌড়ে এসে আমার পাশে বসল। এইবার সে আমাকে আরও শক্তভাবে জড়িয়ে ধরল আর বলল, মা, তুমি কেন এত ভয় পাচ্ছ? আমি তো আছি। আমি লক্ষ্য করলাম যে সে যখন আমাকে জড়িয়ে ধরে তখন তার হাত আমার শরীরের ওপর অস্বাভাবিকভাবে ঘোরে। প্রথমে ভাবলাম হয়তো আমার ভুল লাগছে, কিন্তু পরের কয়েকদিন একই রকম ঘটনা ঘটতে থাকল। একদিন সন্ধেবেলা আমি রান্নাঘরে খাবার তৈরি করছিলাম। অভিরূপ পেছন থেকে এসে আমার কোমরে হাত রাখল। আমি চমকে ঘুরে তাকালাম। সে বলল, মা, আজ আমাদের প্রিয় খাবার বানাচ্ছ দেখছি। আমি বললাম, হ্যাঁ, তুমি তো মাছের ঝোল খুব পছন্দ করো। অভিরূপ হাসতে হাসতে বলল, তুমি জানো আমি কি বেশি পছন্দ করি? তুমি যখন আমার জন্য রান্না করো তখন তোমাকে দেখতে কত সুন্দর লাগে। তার এই কথা শুনে আমার ভেতরে একটা অস্বস্তি হলো। একজন মা হিসেবে ছেলের প্রশংসা পাওয়া ভালো লাগার কথা, কিন্তু তার কণ্ঠস্বরে কেমন যেন একটা ভিন্ন ভাব ছিল। রাতে খাবার টেবিলে বসে আমরা 3 জন খাচ্ছিলাম। নন্দিনী বলল, মা, আমার বান্ধবী রিনার মা বলেছেন যে রিনা আগামীকাল থেকে 3 দিনের জন্য তাদের বাড়িতে থাকবে। আমিও কি যেতে পারি? আমি বললাম, হ্যাঁ, যেতে পারো, কিন্তু ভালো আচরণ করবে। নন্দিনী খুশি হয়ে বলল, ধন্যবাদ মা। অভিরূপ হঠাৎ বলে উঠল, বাহ, তাহলে তো আমরা 2 জন একা থাকব 3 দিন।
তার এই কথা শুনে আমার মনে একটা খটকা লাগলো। কেন সে এত খুশি হলো যে আমরা একা থাকব? পরের দিন সকালে নন্দিনী তার বান্ধবীর বাড়ি চলে গেল। দিনটা স্বাভাবিকভাবেই কেটে গেল, কিন্তু সন্ধেবেলা থেকেই অভিরূপের আচরণ আমার কাছে অস্বাভাবিক মনে হতে লাগল। সে আমার সাথে টিভি দেখার সময় খুব কাছে বসল, এমনকি মাঝে মাঝে আমার হাত ধরে কথা বলতে লাগলো। আমি তাকে বললাম, অভিরূপ, তুমি কেমন যেন অন্যরকম আচরণ করছো আজকে। সে হেসে বলল, মা, আমি সবসময় তোমার সাথে এরকমই থাকি, তুমি হয়তো আগে খেয়াল করনি। রাতে ঘুমাতে যাওয়ার সময় আমি আমার রুমের দরজায় তালা লাগিয়ে দিলাম। কেন জানি মনে হচ্ছিল যে আজ রাতে কিছু একটা অস্বাভাবিক ঘটবে। রাত প্রায় 2টোর দিকে আমি শুনতে পেলাম যে কেউ আমার রুমের দরজায় আস্তে আস্তে নক করছে। আমি উঠে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কে? মা, আমি অভিরূপ। দরজা খুলো তো। কি হয়েছে? কিছু লাগবে না মা, শুধু তোমার সাথে একটু কথা বলবো। আমি দরজা খুলে দিলাম। অভিরূপ ভেতরে এসে বলল, মা, আমার ঘুম আসছে না, তোমার সাথে একটু গল্প করব। আমি বিছানায় বসলাম, সেও আমার পাশে বসল। সে বলতে শুরু করল, মা, তুমি জানো আমি কত একা। বাবা সবসময় বাইরে থাকে, নন্দিনী বান্ধবীদের সাথে ব্যস্ত থাকে, শুধু তুমিই আমার সবচেয়ে কাছের মানুষ। আমি বললাম, হ্যাঁ বাবা, আমি তো সবসময় তোমার পাশে আছি। অভিরূপ আমার দিকে তাকিয়ে বলল, মা, কিন্তু তুমি যখন বিয়ে করেছিলে তখন তো তুমি বাবাকে ভালোবেসেছিলে, এখন আমাকে কেমন ভালোবাসো? তার এই প্রশ্ন শুনে আমি অবাক হয়ে বললাম, কেমন কথা বলছো? তুমি আমার সন্তান, আমি তোমাকে মায়ের মতো ভালোবাসি। কিন্তু মা, আমি যদি তোমার স্বামী হতাম তাহলে কেমন হতো? তার এই কথা শুনে আমার গা শিউরে উঠল। আমি বললাম, অভিরূপ, তুমি কি বলছো? এসব কথা বলতে নেই। সে আরো কাছে এসে বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও ভালোবাসি। আমি উঠে দাঁড়িয়ে বললাম, অভিরূপ, এখনই তোমার রুমে চলে যাও, এসব কথা আর বলবে না। কিন্তু সে উঠে দাঁড়িয়ে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে কত ভালোবাসি তা তুমি জানো না, আমি চাই তুমি আমার স্ত্রী হও। আমি চিৎকার করে বললাম, ছাড়ো আমার হাত, তুমি পাগল হয়ে গেছো। হঠাৎ করে অভিরূপ হাসতে শুরু করলো। তার হাসিটা এতই জোরে যে আমার কান ব্যথা হতে লাগলো। আমি ভয়ে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ পর সে হাসা বন্ধ করে বলল, মা, তুমি ভাবছো আমি পাগল হয়ে গেছো, আসলে আমি কোনোদিনই তোমার আসল ছেলে ছিলাম না। আমি অবাক হয়ে বললাম, তুমি কি বলছো? অভিরূপ বলল, মা, তুমি যে স্বপ্নগুলো দেখছো প্রতিদিন রাতে, সেগুলো আসলে স্বপ্ন নয়, সেগুলো হচ্ছে ভবিষ্যতের ইঙ্গিত। আমি হচ্ছে একজন রূপান্তরিত প্রাণী যে তোমার আসল ছেলের রূপ ধরে তোমার পাশে থেকেছে গত কয়েক মাস ধরে। আমার মাথা ঘুরতে লাগলো। আমি বললাম, তুমি কি বলছো? এসব অসম্ভব। সে বলল, মা, তুমি লক্ষ্য করনি যে গত কয়েক মাসে তোমার আসল ছেলে অভিরূপ একদিনও বাড়িতে আসেনি? সে আসলে 3 মাস আগে এক দুর্ঘটনায় মারা গেছে, কিন্তু আমি তার রূপ ধরে তোমার কাছে এসেছি, কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি কাঁপতে কাঁপতে বললাম, না, এটা সম্ভব নয়, তুমি আমার ছেলে অভিরূপ। হঠাৎ করে অভিরূপের চেহারা পরিবর্তন হতে শুরু করলো। তার মুখ লম্বা হতে লাগলো, চোখ দুটো লাল হয়ে গেল, আর দাঁতগুলো তীক্ষ্ণ হয়ে উঠল। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। সে তার আসল রূপে এসে বলল, এবার তুমি আমার আসল রূপ দেখতে পাচ্ছ। আমি একটি দানব যে মানুষের রূপ নিতে পারি। আমি তোমাকে এতদিন ভালোবাসার ফাঁদে ফেলে রেখেছি, এখন তুমি আমার হয়ে থাকবে চিরকালের জন্য। আমি দৌড়ে বাইরের দিকে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে আমাকে ধরে ফেলল। তার হাতের স্পর্শ এতই ঠান্ডা যে আমার গা কাঁপতে লাগলো। হঠাৎ করে আমি শুনতে পেলাম একটি পরিচিত কণ্ঠস্বর, মা, আমি এসে গেছি। আমি ঘুরে দেখলাম আমার আসল ছেলে অভিরূপ দাঁড়িয়ে আছে, তার হাতে একটি উজ্জ্বল তরোয়াল। আসল অভিরূপ বলল, মা, আমি জানতাম এই দানব আমার রূপ নিয়ে তোমার কাছে এসেছে। আমি গত 3 মাস ধরে একজন জাদুকরের কাছে প্রশিক্ষণ নিয়েছি কিভাবে এই ধরনের দানবদের পরাজিত করতে হয়। নকল অভিরূপ রেগে গিয়ে বলল, তুমি আমার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। দুইজনের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হলো। আসল অভিরূপ তার জাদুকরের তরোয়াল দিয়ে দানবটির সাথে লড়াই করতে লাগলো। যুদ্ধটা প্রায় 30 মিনিট ধরে চলল। অবশেষে আসল অভিরূপ দানবটিকে পরাজিত করল। দানবটা মাটিতে পড়ে গিয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। অভিরূপ আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি ভেবেছিলাম তুমি মারা গেছো। সে বলল, না মা, আমি বেঁচে আছি, তবে গত 3 মাস আমাকে একটি জাদুকরীর জগতে থাকতে হয়েছে প্রশিক্ষণ নেওয়ার জন্য। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কেন এই দানব আমাকে টার্গেট করেছিল? অভিরূপ বলল, মা, এই দানবটা আসলে অনেক পরিবারকে ধ্বংস করেছে। এরা বিশেষভাবে মা আর ছেলের সম্পর্কের মধ্যে ঢুকে পড়ে এবং পরিবারকে ভেঙে দেয়।
কিন্তু আমি জানতাম যে এটা একদিন আমাদের পরিবারেও আসবে। আমি বললাম, তুমি কিভাবে জানতে যে এটা আসবে? অভিরূপ বলল, আমাদের পারিবারিক ইতিহাসে এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। দাদুর সময়েও এই ধরনের একটি দানব এসেছিল। তখন দাদু একজন জাদুকরের সাহায্য নিয়ে সেটাকে পরাজিত করেছিলেন। আমি অবাক হয়ে বললাম, তুমি এসব কথা আমাকে আগে বললেনি কেন? সে বলল, মা, আমি চাইনি তুমি ভয় পাও। তাছাড়া আমি নিশ্চিত ছিলাম না যে এটা আমাদের পরিবারেও ঘটবে কিনা। কিন্তু যখন তুমি অস্বাভাবিক স্বপ্ন দেখতে শুরু করলে, তখন আমি বুঝতে পারলাম যে দানবটি আমাদের টার্গেট করেছে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে এই 3 মাস তুমি কোথায় ছিলে? অভিরূপ বলল, মা, আমি ছিলাম কি মায়ার রাজ্য নামক একটি জাদুকরি জগতে। সেখানে গুরু বিশ্বনাথ আমাকে প্রশিক্ষণ দিয়েছেন কিভাবে এই ধরনের দানবদের সাথে লড়াই করতে হয়। এই তরোয়ালটা তিনি আমাকে দিয়েছেন। আমি তার হাতে তরোয়ালটার দিকে তাকালাম। সেটা এখনো উজ্জ্বল আলো ছড়াচ্ছে। তুমি কি এসব জাদু-টাদু করতে পারো? অভিরূপ বলল, হ্যাঁ, কিছু করতে পারি, কিন্তু এগুলো খেলার জিনিস নয়। এগুলো শুধুমাত্র বিপদের সময় ব্যবহার করতে হয়। সন্ধেবেলা সুদীপ বিদেশ থেকে ফিরে এলো। সে বলল, মিতালি, তুমি কেমন যেন চুপচাপ আছো, কিছু হয়েছে নাকি? আমি অভিরূপের দিকে তাকালাম। সে ইশারা করল যে বাবাকে এখনো কিছু বলার দরকার নেই। আমি বললাম, না, কিছু না, শুধু একটু মাথা ব্যথা করছিল। রাতে সুদীপ যখন ঘুমিয়ে গেল তখন আমি অভিরূপকে ডাকলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, বাবাকে কি এসব কিছু বলবে না? অভিরূপ বলল, মা বাবা এসব বিশ্বাস করবেন না। তাছাড়া তিনি যদি জানেন তাহলে তিনি চিন্তায় পড়ে যাবেন। আপাতত আমরা দুইজনেই জানি এটাই যথেষ্ট। পরের কয়েক সপ্তাহ স্বাভাবিকভাবেই কেটে গেল, কিন্তু একদিন রাতে আবার কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করল। আমি ঘুমের মধ্যে শুনতে পেলাম যে কেউ আমাদের বাড়ির চারপাশে হাঁটাচলা করছে। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম একজন কালো পোশাক পরা মানুষ আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে অভিরূপকে ডাকলাম। সে এসে জানালা দিয়ে তাকিয়ে বলল, মা, এটা আরেকটা দানব, কিন্তু এটা আগেরটার চেয়ে বেশি শক্তিশালী। আমি জিজ্ঞেস করলাম, কি করবে এখন? অভিরূপ তার তরোয়ালটা হাতে নিয়ে বলল, মা, তুমি নন্দিনী আর বাবাকে নিয়ে ঘরের ভেতরে থাকো, দরজায় তালা দিয়ে রাখো। আমি বাইরে গিয়ে এর সাথে লড়াই করব। আমি বললাম, না, তুমি একা যেও না, খুব বিপজ্জনক। অভিরূপ বলল, মা, আমাকে বিশ্বাস করো, আমি জানি কি করতে হবে। সে বাইরে চলে গেল। আমি জানালা দিয়ে দেখতে লাগলাম। অভিরূপ আর সেই কালো পোশাকের মানুষটির মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধটা আগেরবারের চেয়ে অনেক বেশি ভয়ানক ছিল। দুইজনেই বিভিন্ন ধরনের জাদু ব্যবহার করতে লাগল। আকাশে বিজলি চমকাতে লাগল আর ঝড়ো হাওয়া বইতে শুরু করল। প্রায় 1 ঘণ্টা যুদ্ধ চলার পর অভিরূপ সেই দানবটিকে পরাজিত করল। কিন্তু এবার সে অদৃশ্য হওয়ার আগে বলে গেল, এটাই শেষ নয়, আরও শক্তিশালী দানব আসছে, তোমরা প্রস্তুত থাকো। অভিরূপ ক্লান্ত হয়ে ভেতরে এসে বসল। তার শরীরে কয়েকটা আঘাতের দাগ ছিল। আমি তার ক্ষত পরিষ্কার করে দিতে দিতে বললাম, এভাবে তো চলতে পারে না, প্রতিবার দানব এসে তোমাকে লড়াই করতে হবে। অভিরূপ বলল, মা, আমি গুরু বিশ্বনাথের সাথে যোগাযোগ করব, তিনি হয়তো কোনো স্থায়ী সমাধান দিতে পারবেন। পরের দিন অভিরূপ একটা বিশেষ মন্ত্র পড়ে গুরু বিশ্বনাথের সাথে যোগাযোগ করল। গুরুজি একটা জাদুকরি আয়নার মধ্যে দিয়ে আমাদের সাথে কথা বললেন। গুরু বিশ্বনাথ বললেন, অভিরূপ, তুমি ভালো কাজ করেছ, কিন্তু এই সমস্যার একটা স্থায়ী সমাধান আছে। অভিরূপ জিজ্ঞেস করল, কি সমাধান গুরুজি? গুরুজি বললেন, তোমাদের বাড়িতে একটা সুরক্ষার বলয় তৈরি করতে হবে। এর জন্য তোমাদের পুরো পরিবারের সবাইকে একসাথে একটা বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু আমার স্বামী এসব বিশ্বাস করবেন না গুরুজি? গুরুজি বললেন, তাহলে তোমাদের তাকে সত্য বলতে হবে, কারণ এই অনুষ্ঠানে সবার অংশগ্রহণ জরুরি। সে রাতে আমি আর অভিরূপ মিলে সুদীপকে সবকিছু খুলে বললাম। প্রথমে সে বিশ্বাস করল না, কিন্তু যখন অভিরূপ তার জাদুকরি ক্ষমতার কিছু প্রমাণ দেখালো তখন সে বিশ্বাস করতে বাধ্য হল। সুদীপ বলল, এসব তো বিশ্বাস করতেই পারি না, কিন্তু যদি এটা আমাদের পরিবারের নিরাপত্তার জন্য প্রয়োজন হয় তাহলে আমি করতে রাজি আছি। পরের দিন গুরু বিশ্বনাথ নিজে আমাদের বাড়িতে এলেন। তিনি একজন বয়স্ক মানুষ, কিন্তু তার চোখে অসীম জ্ঞানের আলো। গুরুজি বললেন, আজ রাতে পূর্ণিমা, এই রাতে সুরক্ষার বলয় তৈরি করলে সেটা সবচেয়ে শক্তিশালী হবে। রাত 12টার সময় আমরা 4 জন বাড়ির উঠোনে একটা বৃত্তের মধ্যে বসলাম। গুরুজি বিভিন্ন মন্ত্র পড়তে শুরু করলেন। আমরা তার নির্দেশ অনুসারে বিশেষ কিছু শব্দ উচ্চারণ করতে লাগলাম। অনুষ্ঠানটা প্রায় 3 ঘণ্টা ধরে চল। অবশেষে আমাদের বাড়ির চারপাশে একটা অদৃশ্য সুরক্ষার প্রাচীর তৈরি হল। গুরুজি বললেন, এখন তোমাদের বাড়িতে কোনো দানব প্রবেশ করতে পারবে না, কিন্তু মনে রাখবে এই সুরক্ষা তখনই কাজ করবে যখন তোমরা সবাই একসাথে থাকবে এবং একে অপরের প্রতি ভালোবাসা রাখবে।
তিনি চলে যাওয়ার আগে অভিরূপকে বললেন, তুমি এখন একজন পূর্ণাঙ্গ জাদুকরী যোদ্ধা, তোমার কাজ হবে অন্য পরিবারগুলোকেও এই ধরনের বিপদ থেকে রক্ষা করা। পরের কয়েক মাস খুবই শান্তিতে কাটল, আর কোনো দানব আমাদের বাড়ির কাছেও ভাড়তে পারল না। আমার স্বপ্নগুলো স্বাভাবিক হয়ে গেল। কিন্তু একদিন অভিরূপ আমাকে বলল, মা, আমাকে অন্য জায়গায় যেতে হবে, সেখানে আরেকটা পরিবার দানবদের আক্রমণের শিকার হয়েছে। আমি বললাম, কিন্তু তুমি চলে গেলে আমাদের এখানে কি হবে? অভিরূপ বলল, মা, এখন তোমাদের কোনো বিপদ নেই, সুরক্ষার বলয় তোমাদের রক্ষা করবে, আর আমি খুব বেশি দিনের জন্য যাচ্ছি না। সে সপ্তাহখানেক পর ফিরে এলো। সে বলল যে সফলভাবে সেই পরিবারটিকে দানবদের হাত থেকে রক্ষা করতে পেরেছে। এভাবে কয়েক মাস কেটে গেল। অভিরূপ মাঝে মাঝে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষদের সাহায্য করত। একদিন সে বাড়ি ফিরে এসে বলল, মা, আমার একটা বড় মিশন এসেছে, আমাকে খুব অন্ধকার রাজ্যে কি যেতে হবে। আমি ভয়ে বললাম, সেটা কি জায়গা? অভিরূপ বলল, সেটা হচ্ছে সব দানবদের মূল ঠিকানা। সেখানকার রাজা খুব কালো মানুষকে নামে পরিচিত। সে পরিকল্পনা করছে মানুষের পৃথিবীতে এসে সবকিছু ধ্বংস করে দেওয়ার। সুদীপ বলল, কিন্তু সেটা তো খুবই বিপজ্জনক, তুমি একা কিভাবে যাবে? অভিরূপ বলল, আমি একা যাব না, গুরু বিশ্বনাথ আর আরও কয়েকজন জাদুকর আমার সাথে যাবেন। আমি বললাম, কতদিনের জন্য যাবে? অভিরূপ একটু চুপ করে থেকে বলল, মা, এটা একটা যুদ্ধ, কতদিন লাগবে বলতে পারি না। তার কণ্ঠস্বরে আমি একটা দুঃখের সুর শুনতে পেলাম। বুঝতে পারলাম যে এই মিশনটা খুবই ঝুঁকিপূর্ণ। পরের দিন সকালে অভিরূপ যাওয়ার প্রস্তুতি নিতে লাগল। সে তার জাদুকরী তরোয়াল, কিছু মন্ত্রের বই আর বিশেষ কিছু পাথর নিল। বিদায়ের সময় সে আমাকে জড়িয়ে ধরে বলল, মা, যদি আমি ফিরে না আসি তাহলে জেনে যে আমি তোমাদের রক্ষা করার জন্য গেছি। আমি কাঁদতে কাঁদতে বললাম, না, তুমি অবশ্যই ফিরে আসবে, আমি তোমার জন্য প্রতিদিন প্রার্থনা করব। অভিরূপ চলে যাওয়ার পর প্রথম কয়েক সপ্তাহ খুব কষ্টে কেটেছে। আমি প্রতিদিন তার জন্য চিন্তা করতাম। 2 মাস পর একদিন রাতে আমি স্বপ্নে দেখলাম অভিরূপ একটা বিশাল যুদ্ধক্ষেত্রে লড়াই করছে। তার চারপাশে অনেক দানব আর জাদুকর যুদ্ধ করছে। স্বপ্নে দেখলাম সে খুব কষ্টে লড়াই করছে, কিন্তু হেরে যাচ্ছে না। হঠাৎ করে সে আমার দিকে তাকিয়ে হাসল এবং বলল, মা, আমি ভালো আছি, চিন্তা করো না। এই স্বপ্নে দেখার পর আমার মন একটু শান্ত হলো। 3 মাস পর একদিন দুপুরে হঠাৎ করে অভিরূপ বাড়ি ফিরে এলো, কিন্তু সে আগের চেয়ে অনেক পাতলা হয়ে গেছে আর তার চোখে এক ধরনের ক্লান্তি। আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। সে বলল, মা, আমি ভালো আছি, মিশন সফল হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছিল সেখানে? অভিরূপ বলল, মা, সেটা একটা ভয়ানক যুদ্ধ ছিল, কিন্তু অবশেষে আমরা কালো মানুষকে পরাজিত করতে পেরেছি। এখন মানুষের পৃথিবী নিরাপদ। সে আরও বলল, তবে এই যুদ্ধে আমি শিখেছি যে পরিবারের ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় শক্তি। তোমার প্রার্থনা আর ভালোবাসাই আমাকে বাঁচিয়ে রেখেছে। সেদিন রাতে পুরো পরিবার মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। অনেক দিন পর আমাদের বাড়িতে এত খুশির পরিবেশ হলো। অভিরূপ বলল, এখন আমার আর কোথাও যাওয়ার দরকার নেই, আমি সব দায়িত্ব পালন করে ফেলেছি, এখন আমি তোমাদের সাথেই থাকব। এইভাবে আমাদের পরিবারের এই অদ্ভুত অ্যাডভেঞ্চারের সমাপ্তি হলো। আজও মাঝে মাঝে মনে হয় যেন সবটাই একটা স্বপ্ন ছিল, কিন্তু অভিরূপের কাছে থাকা সেই জাদুকরী তরোয়ালটা প্রমাণ করে যে সবকিছুই সত্য ঘটনা। আর আমি আজও প্রতিদিন রাতে ভগবানকে ধন্যবাদ দিই যে আমার পরিবারকে রক্ষা করার জন্য আমার এমন একজন সাহসী ছেলে আছে। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম, খুব সুন্দর হয়েছে গো। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন, কর্মচারীদের সাথে কথা বললেন, তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল ছাড়া। তোমার মধ্যে এই 3টে গুণই আছে। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম, ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গো। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে, একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50, রাজি? জি। সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট স্যার? আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে, আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 5ম অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হলো। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করলো। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল।
সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। আগে কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না, আমি আলী সাহেবের সাথে আছি, উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হলো। প্রথম 6 মাস সব ভালোই চলছিল, কাজ সময় মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টের সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন, তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল, কিন্তু ব্যাংক বলল ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না, কোনো একটা রাস্তা বের হবেই। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল, সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই সোহেলের পুরনো সহকর্মী তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই, আমি উচ্চ কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ, তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকার ব্যবস্থা করলেন তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হলো। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিনান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি। শেষ অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এলো। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। চলতে দাও, চলতে দাও। 2 ঘন্টার ভিডিও লাগ দাও। 2 ঘন্টার ভিডিওতে দাও 2 ঘন্টার ভিডিও। চলতে দাও, চলতে দাও। 2 ঘন্টার ভিডিও লাগ দাও। 2 ঘন্টার ভিডিওতে দাও 2 ঘন্টার ভিডিও। চলতে দাও, চলতে দাও। 2 ঘন্টার ভিডিও লাগ দাও। 2 ঘন্টার ভিডিওতে দাও 2 ঘন্টার ভিডিও। চলতে দাও, চলতে দাও। 2 ঘন্টার ভিডিও লাগ দাও। করতে দাও 2 ঘন্টার ভিডিও। চলতে দাও, চলতে দাও। 2 ঘন্টার ভিডিও লাগ দাও। করতে দাও 2 ঘন্টার ভিডিও। চলতে দাও, চলতে দাও। 2 ঘন্টার ভিডিও লাগ দাও। চলতে দাও 2 ঘন্টার ভিডিও। চলতে দাও, চলতে দাও। 2 ঘন্টার ভিডিও লাগ দাও। চলতে দাও 2 ঘন্টার ভিডিও। চলতে দাও, চলতে দাও। করতে দাও 2 ঘন্টার ভিডিও। চলতে দাও, চলতে দাও। 2 ঘন্টার ভিডিও লাগ দাও। চলতে দাও 2 ঘন্টার ভিডিও। চলতে দাও, চলতে দাও। চলতে দাও 2 ঘন্টার ভিডিও। চলতে দাও 2 ঘন্টার ভিডিও। চলতে দাও, চলতে দাও। 2 ঘন্টার ভিডিও লাগ দাও।